আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর এডুকেশনের অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের একটি বিশেষ টপিক। সেটা হচ্ছে আমরা একজন শিক্ষক মনোবিদ্যার সাহায্য নেবেন কেন। মনোবিদ্যা আমরা জানি যে বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে মনোবিদ্যার একটা বড় ভূমিকা আছে। ওর জন্যেই সবসময় কিন্তু যাচাই করা হয় যে শিক্ষকের ক্ষেত্রে ছাত্রদের মনোবিদ্যার ওপর বা তাদের মনস্তত্ত্বের ওপরে ডিপেন্ড করে তাদেরকে কিন্তু ক্লাস করাতে হয়। তবেই কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষণের ক্ষেত্রে এটা একটা অন্যতম উল্লেখযোগ্য বিষয়। আমরা যদি দেখি যে একজন শিক্ষক মনোবিদ্যার সাহায্য নেবেন কেন, এটা কিন্তু একটা কোশ্চেন রয়েছে যে শিক্ষকের মনোবিদ্যার সাহায্য গ্রহণ তিনি কেন করবেন, মনোবিদ্যার সাহায্যে কি হয়। এতে ছাত্রছাত্রীদের মানসিকতার একটা ছবি শিক্ষকের সামনে ফুটে ওঠে। কি বলেছে যে একজন শিক্ষকের মনোবিদ্যার সাহায্য গ্রহণের কারণগুলো কি কি, কেন সে মনোবিদ্যার সাহায্য গ্রহণ করবে। কারণ আমরা জানি যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পদ্ধতিতে শিক্ষকদের কিন্তু শিশু মনস্তত্ত্বের ওপরে বা মনোবিদ্যার ওপরে তার যদি জ্ঞান না থাকে, তার যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু সঠিকভাবে সেই বিষয়গুলো আলোচনা করতে পারবে না বা ছাত্রদের মনের মতন করে সে ক্লাস নিতে পারবে না। তাহলে ফার্স্ট পয়েন্ট এখানে বলা হয়েছে যে আমরা জানি যে বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক, অর্থাৎ শিশুকে কেন্দ্র করে, ছাত্রছাত্রীদের ওপরে ডিপেন্ড করে, ছাত্রছাত্রীদেরকে কেন্দ্র করে, ছাত্রছাত্রী যেভাবে পড়তে ভালোবাসে সেভাবেই তাদেরকে পড়ানোর একটা ব্যবস্থা সেটা কিন্তু বর্তমানে নেওয়া হয়েছে। এই শিশুকেন্দ্রিক শিক্ষণে তাই শিশুর রুচি, আগ্রহ, প্রবণতা, সহজাত ক্ষমতার পরিমাণ জানা শিক্ষকের কাছে বিশেষ প্রয়োজন। যে শিশু কোনটা ভালোবাসে, তাদের মনোবিদ্যা বা মনস্তত্ত্বের উপরে ডিপেন্ড করেই কিন্তু ক্লাসগুলোকে নেওয়া হয়। যেমন তার রুচি, যেমন তার মানসিকতা, তার আগ্রহ, তার যে ক্লাসটা হবে সেই ক্লাসের প্রতি তার আগ্রহ, প্রবণতা, এই সমস্ত কিছু যাচাই করবেন শিক্ষক শিক্ষা প্রদান করবার আগে, ক্লাস নেওয়ার আগে। ছাত্রছাত্রীদের মনের মতন রুচিসম্মত, তাদের আগ্রহসম্মত কোনো একটা টপিক, কোনো একটা বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করলে তারা সেটাকে খুব সহজেই গ্রহণ করতে পারবে। 2 নম্বর কি বলেছে যে শিশুর জীবন বিকাশের বিভিন্ন স্তরে তার বৈশিষ্ট্য, চাহিদা ও আগ্রহের পরিবর্তনশীলতা যে শিক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বিকাশমূলক মনোবিজ্ঞান থেকে জানা যায়। আমরা জানি যে বিকাশমূলক মনোবিজ্ঞান মানে একটা শিশুকে সঠিক বিকাশ করার ক্ষেত্রে, একটি শিশুর সঠিক বিকাশ করার ক্ষেত্রে তার যে মনোবিজ্ঞান, তার যে মনস্তত্ত্ব সেটা জানা খুব জরুরি। কোন বয়সে তার মনোবিজ্ঞান কেমন হচ্ছে, কোন বয়সে তার রুচি কেমন হচ্ছে, কোন বয়সে তার আগ্রহ কোথায় হচ্ছে, এই যে বিষয়গুলো সেগুলোকে জেনে তারপর সেই টপিকগুলোকে একটার পর একটা তার সামনে আনলে খুব সহজেই সেই বিষয়গুলোকে জানতে পারবে। তাহলে আমরা কি দেখব, আমরা মনোবিদ্যার মাধ্যমে বা শিক্ষক যাচাই করার চেষ্টা করেন যে শিশুর যে বিকাশের, জীবন বিকাশের যে তার যে বিভিন্ন স্তর, যে বিভিন্ন বৈশিষ্ট্য, শিশুকালে এক একটা বিষয়ের প্রতি তার যে একটা টান বা আগ্রহ থাকে, আর একটু বড় হলে তার যে বিষয়গুলোর প্রতি তার আগ্রহ থাকে, এইভাবে যে তার মনোবিদ্যাটাকে যাচাই করে নিয়ে শিশুর ক্ষেত্রে সেই বিষয়গুলোকে সামনে আনাও কিন্তু শিক্ষকের একটা কাজ। 3 নম্বর বলেছে শিক্ষকের প্রধান কাজ হলো কি, পাঠদান। ইয়েস, শিক্ষকের প্রধান কাজই হলো পাঠদান করা। পাঠদানের ক্ষেত্রে পাঠদানের কৌশল, কিভাবে পাঠদান আরও কার্যকারী করা যায়, এই সবই শিক্ষক মনোবিজ্ঞান থেকে জানতে পারেন। যে কোন কোন বিষয়ের প্রতি কিভাবে পাঠদান করলে ছাত্ররা বেশিক্ষণ মনে রাখতে পারবে, কিভাবে পাঠদান করলে তারা খুব সহজেই সেটা বলতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, সেটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা যদি দেখি মনোবিদ্যার মাধ্যমে সেটা যাচাই করে, মনোবিদ্যার মাধ্যমে মনস্তত্ত্বটাকে অনুভব করে কিন্তু শিক্ষককে সেই কাজটা করতে হবে। তাহলে পাঠদান করার ক্ষেত্রে শিক্ষক মনোবিদ্যার ওপরে কিন্তু সে ডিপেন্ড থাকে। পাঠদান করার ক্ষেত্রে কোন পদ্ধতিতে পড়ালে বাচ্চারা খুব সহজেই মনে রাখতে পারবে, কোন পদ্ধতিতে তাদেরকে পড়াতে হবে, কোন পদ্ধতিতে সে খুব সহজে টপিকটাকে অনুধাবন করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে মনোবিদ্যার একটা বড় ভূমিকা রয়েছে। পরের পয়েন্ট বলেছে বিদ্যালয়ের রুটিন তৈরি, সহপাঠক্রমিক কার্যাবলী সংগঠন, স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা প্রবর্তন, সংশোধনমূলক শিক্ষণ, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষা নির্দেশনা প্রভৃতি শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে মনোবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। দারুণ একটা টপিক যে বিদ্যালয়ের যে রুটিন। আমরা জানি যে বিদ্যালয়ের শুরুতেই প্রথমে হয়তো ল্যাঙ্গুয়েজ, বাংলা বা ইংরেজি হয়,
বা তার পরবর্তীতে হয়তো আমরা দেখি কখনো টিফিনের পরে কিন্তু ম্যাথ থাকে না, অঙ্ক থাকে না, টিফিনের পরে বেশিরভাগ একটু হালকা সাবজেক্ট বা টিফিনের পরে হয়তো খেলাধুলা, কর্মশিক্ষা এগুলোর উপরে বা সহপাঠক্রমিক যে কার্যাবলী সেগুলোর উপর জোর দেওয়া হয়। কেন? কারণ টিফিনের পরে বাচ্চাদের মনোসংযোগ কোথাও একটু ঘাটতি থাকে, যেহেতু টিফিন পার করার পরে তাদের ক্লাসে। তার মানে কি, শিশু মনস্তত্ত্বকে প্রথমে যখন স্কুলে গিয়েই ভাইটাল সাবজেক্টগুলোকে তাকে দেওয়া হয়। কেন? কারণ সেই সময় তার এনার্জি লেভেল হাই থাকে, তার মনস্তত্ত্বটা সঠিক থাকে, বা একটু মন ধীর থাকে, স্থির থাকে, ফলে ক্লাস নেওয়াটা খুব সুবিধা হয়। তাহলে রুটিন নির্ধারণের ক্ষেত্রে তার যে অর্থাৎ একবারে 4-5টা ক্লাসের পর একটা সহপাঠক্রমিক কার্যাবলী, অর্থাৎ সেখানে এনসিসি হতে পারে, খেলাধুলা হতে পারে, বিভিন্ন রকমের ফিনাইল তৈরি, সাবান তৈরি, বিভিন্ন হাতের কাজ, এই যে বিষয়গুলো, এই সহপাঠক্রমিক কার্যাবলী, বাগান তৈরি, এই বিষয়গুলোকে কিন্তু যাচ্ছে। সেটা কিসের ওপরে? বিশেষ করে শিশুর যে মনস্তাত্ত্বিক যে আবেদন, বা আমরা যদি দেখি শিশু মনস্তত্ত্ব, বা এখানে আমরা যদি বলি শিশু মনোবিজ্ঞান বা মনোবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই যাচাই করতে হবে বা সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এবং সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করি এই অপরিহার্য এই দায়িত্বপূর্ণ মনোবিজ্ঞান একটা কিন্তু বড় ভূমিকা পালন করে। বর্তমানে শিক্ষককে অভিযোজন প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এই অভিযোজন প্রক্রিয়া কি, অভিযোজনের কৌশল, কিভাবে অপসঙ্গতিমূলক আচরণকে দূর করা যায়, মানসিক স্বাস্থ্য কাকে বলে, কিভাবে শিক্ষক নিজের এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যথাযোগ্য ভূমিকা পালন করবেন, সেই সবই মনোবিদ্যা থেকে জানতে পারা যায়। আমরা জানি মনোবিদ্যার ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষার্থীর মনস্তত্ত্ব ভালো রাখলে হবে না, মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া ভালো থাকলে হবে না, শিক্ষকেরও মন এবং মানসিকতা ভালো থাকতে হবে। সেখানে একজন শিক্ষক কী করে তার মনোসংযোগ এবং মানসিকতা ভালো রাখতে পারে, কী করে একজন ছাত্রছাত্রীদের মানসিকতা ভালো রাখতে পারে, তাদের মনস্তত্ত্বকে আরও দৃঢ় করতে পারে, তাদের মনোসংযোগকে আরও সুন্দর করতে পারে, সেক্ষেত্রে কিন্তু মনস্তত্ত্ব বা বিশেষ করে মনোবিজ্ঞানের একটা ভূমিকা রয়েছে। মনোবিদ্যা থেকে আমরা কিন্তু সেটা জানতে পারি যে কী করে শিশুদের মনকে ধীর স্থির করে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু একটা শিক্ষকই সহজভাবে অনুধাবন করতে পারে। এবার পরের পয়েন্ট বলেছে, শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যতিক্রমী শিশুদের নির্দিষ্ট করা এবং তাদের জন্য উপযুক্ত শিক্ষাদানের প্রয়োজনীয় ব্যবস্থা করা। এবং অবশ্যই আমরা জানি যে আমার প্রত্যেক ক্লাসে হয়তো কিছু স্পেশাল চাইল্ড থাকে, সেই স্পেশাল চাইল্ডদের শিক্ষার ক্ষেত্রে তাদেরকে সেখান থেকে খুঁজে বের করা যে তাদের মধ্যে কারা কারা স্পেশাল চাইল্ড রয়েছে, কারা কারা একটু এক্সেপশনাল রয়েছে, কারা কারা সেই স্পেশাল চাইল্ডগুলো কোন কোন বিষয়ে তাদের একটু সমস্যা রয়েছে, সেগুলোকে যথারীতি সেই স্পেশাল চাইল্ডের সেই সমস্যা সমাধান করে তাদের কাছে শিক্ষাটা পৌঁছে দেওয়া কিন্তু শিক্ষকের কাজ। এবং শিক্ষক সেই বিশেষ করে মনোবিদ্যার মাধ্যমে বা মনোবিজ্ঞানের বিষয়গুলোকে যখন সে অনুধাবন করবে, তখন কিন্তু সেখান থেকে সে চুজ করতে পারবে যে কারা কারা স্পেশাল চাইল্ড আছে এবং তাদের শিক্ষার ক্ষেত্রে কোন কোন পদ্ধতিতে তাদেরকে শিক্ষিত করা যাবে। এবং সবশেষে যেটা বলার, যে শিক্ষা মনোবিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপক গবেষণার ফলে শিক্ষার নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে। শিক্ষা মনোবিজ্ঞানের ক্ষেত্রে বা মনোবিদ্যা আর যে যে বিভিন্ন বিশ্লেষণ, এর ফলে কি হচ্ছে, বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে দিগন্ত খুলে যাচ্ছে, নতুন নতুন সূত্র, নতুন নতুন পদ্ধতি আমরা আবিষ্কার করতে পারছি। এবং শিক্ষার ক্ষেত্রে এই দিকগুলো প্রধানত মনোবিজ্ঞান নির্ভর, এবং আধুনিক শিক্ষাকে সর্বক্ষেত্রে মনোবিদ্যার একটা সাহায্য নিতেই হয়। এবং সেই সাহায্যের ফলেই কিন্তু মনোবিদ্যার সেই সাহায্য নেওয়ার ফলেই কিন্তু আরও বিশেষ করে শিক্ষা ব্যবস্থাটাকে আরও শিশুদের শিক্ষার ক্ষেত্রে একটা অন্যতম প্রাধান্য আমরা লক্ষ্য করি এবং খুব সুন্দরভাবে তাদেরকে সেই শিক্ষাটা প্রদান করা যায়। আজকে এই অবধি যে শিক্ষক মনোবিদ্যার সাহায্য নেবেন কেন, এই কোশ্চেন আমরা আজকে আলোচনা করলাম। আগামী দিন কোনো একটা নতুন টপিক নিয়ে আমরা অবশ্যই আলোচনা শুরু করব।